প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, ফাতিমা বেগম, সহকারী বাংলা শিক্ষক, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা। আজকে আমাদের আলোচ্য বিষয় 1971। লিখেছেন ইমদাদুল হক। মিলন। আমরা গল্পের নাম শুনে কিন্তু কিছুটা আঁচ করতে পারছি, কারণ 1971 সাল এমন একটা ঘটনা আমাদের বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত, যা আমরা সবাই কম বেশি জানি। তো এই 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। এক সাগর রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। হাজার মায়ের, লক্ষ মায়ের বুকের ধন কিন্তু তাদের জীবন জলাঞ্জলি দিয়ে এই স্বাধীনতাকে অর্জন করেছে। তো আমরা এই যে নাম 1971, এটা থেকে বুঝতে পারছি যে আমাদের যে আজকে যে গল্প, সেটা কিন্তু 1971 মানে মুক্তিযুদ্ধকালীন কিছু ঘটনা নিয়ে। তো আমরা মূল গল্পে যাওয়ার আগে প্রথমেই জেনে নেব লেখক পরিচিতি। লেখক হলেন ইমদাদুল হক মিলন। তার জন্ম 1955 সালে সেপ্টেম্বর। তার জন্মস্থান মুন্সিগঞ্জের বিক্রমপুরে। তার পৈতৃক নিবাস মুন্সিগঞ্জ জেলার রৌপজা উপজেলার পাশা গ্রামে। তার বাবার নাম গিয়াস উদ্দিন খান এবং মাতার নাম আনোয়ারা বেগম। তিনি ঢাকার গ্যান্ডারিয়া হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন এবং জগন্নাথ কলেজ থেকে এইচএসসি এবং অনার্স সহ স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো, তিনি যে গ্রন্থগুলো রচনা করেছেন, তার সাহিত্যিক জীবনের যে সূচনা, তা হয় 1973 সালে। তার প্রথম প্রকাশিত গ্রন্থ বন্ধু প্রকাশিত হয়। 1973 সালে তার প্রথম গ্রন্থ বন্ধু প্রকাশিত হয়। এছাড়া তিনি 140টির মতো গ্রন্থ রচনা করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে নূরজাহান, পরাধীনতা, পরবাস, জীবন আমার বোন, কালো ঘোড়া, ইত্যাদি। তিনি 1992 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এখন আমরা মূল গল্পে চলে যাব। আমরা যে গল্প নিয়ে আলোচনা করব, সেই গল্পের কেন্দ্রীয় চরিত্র দিনু। তার বয়স 10 বছর। তার চেহারায় এমন একটা ভাব আছে, তার চোখে এমন একটা মায়া আছে যা সকলকে আকর্ষণ করে। সে 10 বছরেই বুঝতে পেরেছে যে
তার আপন বলতে পৃথিবীতে কেউ নেই, কিন্তু সে যে ছোট্ট মফস্বল শহরে থাকে সেখানে প্রত্যেকটা মানুষ তার খুব কাছের হয়ে গিয়েছে। সে জানে না সে হিন্দু নাকি মুসলমান, কি তার ধর্ম, কে তার বাবা বা কে তার মা, কার কোলে করে সে এই শহরে এসেছিল তাও সে জানে না। কিন্তু এই যে শহরটার প্রত্যেকটা মানুষকে সে ভালোবাসে এবং তাকেও সবাই নিজের বলে জানে এবং খুব আদর করে। তার জন্মের পরেই সে কিভাবে এখানে এসেছে তা তো সে জানে না। তো প্রত্যেকটা বাড়িতে তার নিজের বাড়ি মনে করে, প্রত্যেকটা বাড়িতে তার নিজের বাড়ির মতো যাতায়াত ছিল। যখন ক্ষুধা লাগতো তখনই সে যে কারো বাড়িতে ঢুকে রান্নাঘরের শুরুতে ঢুকে খেয়ে নিত। তাকে কিন্তু কেউ কোনো রকমের নিপীড়ন বা অত্যাচার করতো না, তাকে সবাই কিন্তু আদর করতো। তো যখন তার ঘুম পেত কোনো বাড়ির বিছানায় গুটিসুটি হয়ে সে ঘুমিয়ে পড়তো। এভাবেই কিন্তু তার জীবন চলতেছিল। আমাদের যে গল্প সেটা 1971 সাল মুক্তিযুদ্ধের সময়কালে রচিত, সময়কে নিয়ে রচিত। এই সময় দিনু দেখা যাচ্ছে যে তার বন্ধু সুবল, তারই সমবয়সী, তার বাড়িতে গেছে বর্ষার শুরুর দিকে। দেখা গেল সুবলের সবাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কোথাও অনেক বোচকাবুচকি নিয়ে। তো দিনু জানতে যাচ্ছে যে ওরা কোথায় যাচ্ছে, সবার মুখ এত গম্ভীর কেন, কান্না কান্না একটা ভাব সবার মধ্যেই, এর কারণ কি? সে তার দিদিমার কাছে যায়, সুবলের দিদিমার কাছে যায়। দিদিমা বলে যে আমরা দেশ ছেড়ে চলে যাচ্ছি। সুবলের কাছে জিজ্ঞেস করে কেন তোমরা চলে যাচ্ছ, কদিন থাকবে, কোথায় যাচ্ছ? সুবল বললো যে ওরা কলকাতায় যাচ্ছে। দিনু ভাবে হয়তোবা কলকাতা তার পাশের কোনো গ্রাম, সেখানে হয়তোবা তারা কয়েকদিনের জন্য বেড়াতে যাচ্ছে। কিন্তু বেড়াতে গেলে মানুষ এভাবে বিমর্ষ হয়ে থাকে কেন? তো সুবলের কাছে জানতে চায়। সুবল বলে যে দেশে মিলিটারি এসেছে পশ্চিম পাকিস্তান থেকে, তারা দেশের মানুষকে নিধন করছে, হত্যা করছে, এই জন্য তারা এই দেশ ছেড়ে চলে যাচ্ছে কলকাতায়। তো দিনু সুবলের দিদিমার কাছ থেকে শুনতে পায় স্বাধীনতা শব্দটা। দিদিমা বলে যে দিনু তুমি থেকে যাও। দিনু যখন তাদের সাথে যেতে চায় তখন সুবলের দিদিমা বলে যে আসলে আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদেরই থাকার জায়গা কীরকম হবে সেটা আমরা বলতে পারছি না। এই দুর্দশার সময়, এই বিপদের সময় তারা আমাদের কতটুকু ভালোভাবে রাখবে সেটা আমরা জানি না। তো তোমাকে আমরা নিতে পারবো না, তুমি খুব ভালো ছেলে, তোমাকে কেউ কিছু বলবে না, পাকিস্তানের মিলিটারি তোমার কিচ্ছু করবে না, তুমি আমার বাড়িতে থাকো, এখানে চাল ডাল আছে, তুমি যে কোনো ঘরেই থাকতে পারো। তারা দেশ ছেড়ে চলে যাবে, দেশ স্বাধীন হলে আবার ফিরে আসবে, এ কথাও বলে যায়। দিনু প্রথম শুনতে পায় দেশ স্বাধীনের কথা, শুনতে পায় পশ্চিম পাকিস্তানি মিলিটারিদের কথা, যারা আমাদের দেশের মানুষকে নির্বিচারে হত্যা করছে, যাদের ভয়ে সুবলরা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। তো এটা ছিল বর্ষার প্রথম দিকে, সুবলরা চলে গেছে। যেদিন সুবলরা চলে যায় সেদিন সুবলদের বাড়িতে দিনু রাতে যে সামনে যে ঘর আছে সেটাতে বসে থাকে। ওর চোখে ঘুম চলে আসে, ও ঘুমিয়ে পড়ে। রাত্রে ওর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে এত বড় বাড়িতে একা আছে ভেবে ওর খুব ভয় লাগতে শুরু করে। কিন্তু চাঁদের আলোয় ওর ভয়টা কিছু একটু হলে কমে যায়। সে রাতে চিন্তা করতে থাকে যে সকালে বাজারে যে জমির চাচা ভিক্ষা করে তাকে নিয়ে এখানে থাকবে। পরের দিন ও জমির চাচার কাছে চলে যায়, জমির চাচাকে বুঝিয়ে বলে, দুজনে রাজি, জমির চাচা রাজি হয়। তারা দুজনে সুবলদের বাড়িতে থাকে। প্রায় 2 মাসের মতো ধান গাছগুলো থর এসেছে। 10 দিন টানা বৃষ্টির পরে আজ আবার রোদ উঠেছে। দিনুর মনটা খুবই প্রফুল্ল। সে খেলার জন্য খোকনদের বাড়িতে যাচ্ছে। চারিদিকে আলো ঝলমল করছে। আসলে বর্ষার শুরু তো আষাঢ় শ্রাবণ মাস, 2 মাস পরে ভাদ্র আশ্বিন, এই সময়টাতে কিন্তু ধানের থোর আসে, মানে ধানের ফুল ফোটার আগে ধান গাছটা মোটা হয়ে যায়, মাথার অংশটা ফুলে যায়, ডগাটা। এটা হলো থোর আসার সময়। তো এই সময় ঘটনা, খোকনদের বাড়িতে গিয়ে দেখলো খোকনরা বাড়িতে সবাই গুছাচ্ছে, সবাই জিনিসপত্র গুছিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে। একটা বড় নৌকা খালের পাড়ে বাঁধা আছে, সেখানে জিনিসপত্রগুলো তোলা হচ্ছে। এবার খোকন
খোকনের কাছে দিনু জানতে চায় তারা কোথায় যাচ্ছে এত জিনিসপত্র নিয়ে। তখন খোকনরা বলে যে তারা তার মামার বাড়ি যাচ্ছে বকুলপুরে। দিনুকে বলে তুই কি জানিস না মিলিটারি এসে গেছে এই শহরে, স্কুলে ওরা ক্যাম্প করেছে। ক্যাম্প মানে কি যেখানে অস্থায়ীভাবে পাকিস্তানি মিলিটারিরা বসবাস করত। তো এই ক্যাম্প হিসাবে তারা প্রত্যেকটা স্কুল কলেজ শহরের পরে যখন তারা গ্রামে চলে আসে প্রত্যেকটা গ্রামের স্কুল কলেজগুলো তাদের ক্যাম্প হিসাবে ব্যবহার করে। তো বললো যে ওইখানে স্কুলে ক্যাম্প করেছে এই জন্য আমরা চলে যাচ্ছি। এবার দিনু তার বন্ধু খোকনের মাকে বলল, খোকনের মা একটু গম্ভীর টাইপের রাগী মানুষ, তাকে গিয়ে বলল যে খালা আমাকে নিয়ে যাবে। এবার দিনু দুঃখী গলায় বলল যে আসলে আমার ভাই খুবই গরিব মানুষ, তার একটা মাত্র ঘর, তার পরিবার অনেক বড়, আমরা এতগুলো মানুষ যাচ্ছি, আমাদের থাকতে অনেক কষ্ট হবে, তুমি এখান থেকে যাও বাবা, কিছু হবে না। তো কেউ কিন্তু ওকে নিয়ে যায় না। সবাই ভাবে যে এতটুকু একটা বাচ্চা ছেলে যার মুখে এতটা মায়া আছে, যার চোখ দুটো এরকম মায়াবী, এরকমের বাচ্চার উপরে কেউই অস্ত্র তুলতে পারবে না বা ধরতে পারবে না, এই ভরসায় কিন্তু সবাই কিন্তু ওকে রেখে যায়। সে চাইলেও কিন্তু যেতে পারল না। সে চিন্তা করতে থাকে সে কোথায় যাবে, কার কাছে যাবে, এই পৃথিবীতে তার আপন কে আছে। যখন খোকনের মা জিনিসপত্র নিয়ে নৌকায় উঠলো, নৌকাটা ছেড়ে গেল। ও ভাবতেছে আর দু চোখ বেয়ে ওর পানি পড়ছে, অঝরে পড়ছে পানি, ভাবতেছে কোথায় যাবে। তো এখন যেহেতু মিলিটারি চলে এসেছে, বাজারে হয়তো বা মানুষজন আছে, বাজার বসেছে কিনা সেটা কিন্তু শিওর জানে না, বুঝতে পারতেছে না কি করবে। তো হঠাৎ করে মাথায় চিন্তা আসলো যে যেহেতু জমির চাচার সাথে 2 মাস একসাথে আছে, হয়তো বা জমির চাচার কোথাও যাওয়ার জায়গা আছে, তাকে নিয়ে সে কোথাও যেতে পারবে। এই আশায় ও একটু একটু করে সামনের দিকে আগাচ্ছে। আবার চিন্তা করছে যে এখন কি মিলিটারির হয়ে কি বাজার বসেছে, লোকজন কি এসেছে বাজারে, জমির চাচা কি এসেছে, লোকজন যদি পালিয়ে যায় জমির চাচাও কি তাদের সাথে পালিয়ে গেছে। এই চিন্তা করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সাদা খালপাড়ের সাদা মাটির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। খালের ওই পারেই কিন্তু স্কুল ছিল। ও যখন যাচ্ছে স্কুলে মিলিটারিরা, পাকিস্তানি বড় বড় বাহিনী যে ক্যাম্প তৈরি করেছে, সেখান থেকে এক মিলিটারি তার নিশানা ঠিক করার জন্য দিনুকে তাক করে। দিনু কিন্তু বুঝতেও পারছে না যে তাকে তাক করা হয়েছে, নিশানা করা হয়েছে। কিছু বুঝে ওঠার আগেই এক ঝাঁক গুলি এসে ওর বুকে লাগে। ও 10 হাত দিয়ে চাপড়ে ধরে, 10 আঙুল দিয়ে মুখটা জড়িয়ে ধরে। ওর 10 আঙুলের ফাঁক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ওর চোখ দুটি ভীষণভাবে টানছে। ওর নিচে গড়িয়ে পড়ে গেল। ওর বুকের রক্তে একটা স্রোতের মতো বয়ে গেল। ওর চোখগুলো বন্ধ হয়ে গেল। তখনই ও একটা দৃশ্য দেখতে পায় যে ওর বুকের রক্তে একটা খাল তৈরি হয়েছে এবং সেই খালে হাজার হাজার ছড়িওয়ালা নৌকা আসতেছে। নৌকার ভিতর থেকে উল্লাসের শব্দ আসছে, হাসি ঠাট্টার শব্দ আসছে। ও দেখতে পায় যে সামনে যে নৌকা সেটাতে সুবলরা আছে, আর নৌকার সামনেই বসে আছে সুবলের দিদিমা, পিছনে নৌকাতে আছে খোকনরা, এরপরে অন্যান্য যারা চলে গেছে তারা। এভাবে হাজার হাজার নৌকা চলে আসছে, সবার মুখেই হাসি, আনন্দ। ও বুঝতে পারলো যে সুবলের দাদিমা যে স্বাধীনতার কথা বলেছিল, সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা চলে এসেছে, দেশ স্বাধীন হয়েছে। ওর মুখে একটু সুন্দর হাসি ফুটে ওঠে, যে হাসিটা বাংলাদেশের মানচিত্রের সাথে তুলনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা গল্প নিয়ে আলোচনা করেছি। এখন আমরা তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি যে প্রশ্নটা দিচ্ছি, অন্যতম মূল প্রশ্ন যে আছে তোমাদের, সেটার জন্য সুবলরা কেন দেশ ছেড়ে
গিয়েছিল। কেন চলে গিয়েছিল? দেশে পাকিস্তানি মিলিটারিরা এসেছে, তারা নির্বিচারে মানুষকে হত্যা করছে, এই জন্য সুমনা তার আত্মীয় বাড়ি চলে যাচ্ছিল। পরের প্রশ্ন, সুবলের দিদিমা দিনুকে কেন সাথে দিতে চাইলেন? কেন সাথে নিতে চাননি? কেন নিতে চাননি? সুবলের দিদিমারা যেখানে যাচ্ছেন সেখানে তাদের কি অবস্থা হবে তারা কিন্তু ভালোভাবে বুঝতেছেন না। এখন এর মধ্যে আরেকটা দিনুকে বোঝা হিসাবে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না, এই জন্য তাকে রেখে তারা চলে যায়। পরের প্রশ্ন, মৃত্যুর আগে দিনুর ঠোঁটে এক টুকরো হাসি ফুটে উঠেছিল কেন? টুকরো কেন দিনুর ঠোঁটে হাসি ফুটে উঠেছিল? সে দেখতে পায় যে দেশের যে কাঙ্ক্ষিত স্বাধীনতা সেটা অর্জিত হয়েছে এবং সুবলরা একে একে সবাই গ্রামে ফিরে আসছে, এই জন্য তার মুখে হাসি ফুটে ওঠে। এর পরের প্রশ্ন, সবাই বাড়ি ছেড়ে গেল, বাড়ি ছেড়ে চলে গেল, দিনু যায়নি কেন? যায়নি কেন? আসলে দিনুর যাওয়ার মতো কোনো জায়গায় ছিল না। তার বাবা মাকে, তার পরিচয় সে কিছুই জানে না, তার কোনো আত্মীয় স্বজন ছিল না, এই জন্য সে এই শহরেই পড়েছিল, এই জন্য সে কোথাও যেতে পারেনি। এরপরের প্রশ্ন আমরা আসছি, একের পর এক আগুনের মৌমাছি ছুটে আসছিল তার দিকে। ছিল বলতে কি বোঝানো হয়েছে? পাকিস্তানি মিলিটারি যখন তার দিকে নিশানা করে গুলি ছুটছিল, সেই গুলিগুলো আগুনের মৌমাছির মতো একের পর এক তার বুকে কিন্তু এসে লেগেছিল। এটাকে বলা হয়েছে যে আগুনের মৌমাছি ছুটে আসছিল তার দিকে। এরপরের প্রশ্নে আমরা আসি, খাল পাড়ে সাদা মাটি লাল হয়ে যাচ্ছিল কেন? যাচ্ছিল যখন সে বাজারের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই মিলিটারির নিশানা করা গুলি তার বুকে লাগে। সে লুটিয়ে পড়ে খালপাড়ে সাদা মাটির উপরে, তার বুকের রক্তে খালপাড়ে সাদা মাটি লাল হয়ে যাচ্ছিল। প্রশ্নগুলো আমি সংক্ষেপে একটু আলোচনা করে দিলাম। তোমাদের যে অনুধাবনমূলক প্রশ্ন আসে সেটার জন্য এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি সবাই এই প্রশ্নগুলি একটু তুলে নেবে এবং বাসায় এগুলি প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীরা, যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এর সাথে তোমাদের যে মূল বইয়ে পাঠ পরিচিতি আছে, লেখক পরিচিতি আছে, কিছু শব্দার্থ এবং টিকা দেওয়া আছে, এগুলো পড়বে। সাথে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো যে দেওয়া আছে এগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। আবার কেউ ভেবো না যে এর আগের পরীক্ষায় তোমাদের সহপাঠ থেকে
আনন্দ পাঠ থেকে কোনো প্রশ্ন ধরা হয়নি, হয়তো এবারও ধরা হবে না, ঠিক এটা কিন্তু না। যে কোনো জায়গা থেকে আমরা প্রশ্ন করতে পারি, এই জন্য প্রত্যেকটা বিষয়ের উপর ভালোভাবে প্রিপারেশন নেবেন। এখানে কিছু শব্দ আছে এবং শব্দের অর্থ আছে। আমরা কিছু 2-4টা শব্দ নিয়ে একটু আলোচনা করি। মফস্বল শহর বলতে কি বোঝায়? ছোট শহর, ছোট শহর। গুটিসুটি, মানে জড়সড় হয়ে থাকা, শুয়ে থাকা। মানে পোড়া পাখির ডাক। এরকম আরো কিছু শব্দ আছে, যেমন ভেবা চাকা, আবদার, বাংলা ঘর মানে বৈঠক ঘর। তারপরে আছে গুণাগুন্তি মানে অসংখ্য। এরকমের আরো কিছু কিছু শব্দ, যেমন ধানি মাঠ, মাঠ ভরা যে ধান, ধান যে মাঠে ধান আছে এরকম ধানে ভরা। এরপরে পালঙ্ক মানে যেই ঘাটে সুন্দর নকশা করা থাকে। এই শব্দগুলো অবশ্যই বাসায় দেখে নেবেন। তো আমাদের যে লিসন প্ল্যান দেওয়া আছে, পাঠ পরিকল্পনা দেওয়া আছে, সেখানে তোমাদের বাংলা প্রথম পত্রের সাথে দ্বিতীয় পত্র একটা অংশ দেওয়া আছে। সেখানে আজকের যে অংশটা সেটা হলো চিঠি ক। উৎসব বর্ণনা দিয়ে বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে চিঠি লেখো। এখন লিখবো, কিন্তু এখানে একটা জিনিস শুধুমাত্র অ্যাড করতে হবে। তোমার যে খামটা থাকবে সেই খামটাতে তোমার খামটা লিখতে হবে ইংরেজিতে। স্টার এখানে লিখতে হবে এয়ার এটা লিখে তারপরে তুমি লিখবে ফ্রম টু। ঠিক তোমার এখানে ইংলিশে যেভাবে লেখা হয় এভাবে লিখতে হবে। শুধু যেহেতু তুমি বাইরে চিঠিটা পাঠাচ্ছ, এই জন্য তোমাকে লিখতে হবে এয়ারমেল, মানে এটা বিদেশি চিঠি। যেখানে আমাদের বাংলা ভাষায় লেখা যদি থাকে স্টাম্পটা, সেটা কিন্তু তোমার যে ওখানে যে ডাক পিয়ন আছে তিনি কিন্তু নাও বুঝতে পারেন। এই জন্য তোমাকে অবশ্যই ইংলিশে লিখতে হবে। এখানে ফ্রম তোমার কাছ থেকে যাচ্ছে, তুমি যাকে লিখছো তার নাম লিখে ইংলিশে খামটা তৈরি করে দেবে। বাকি সব কিছু আমরা যে সচরাচর যে চিঠি লিখে থাকি ওটার মধ্যে হবে, শুধুমাত্র খামটার একটু পরিবর্তন হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছ, আর ক্লাসগুলো ভালোভাবে করবে এবং সবাই ভালো থাকবে। সে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো।